Namaskar, welcome to the #1 Season 8 co-powered by Berger Home Shield, special partner Cucina Small Appliances. যতই বড় বিপদ আসুক, যতই উঠুক ঝড়, সব বাধাকে সরিয়ে দিয়ে করব সুখের ঘর। মনের জোরে দাঁড়াবো ঘুরে, মানবো না আর হার। আমরা পারি, আমরা নারী, আমরাই ফাইটার। আজকে এমনই চারজন দুর্দান্ত দিদির জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর গল্প শুনবো। ডেকে নেব সবাইকে। প্রথমে আছেন রূপা দত্ত। নমস্কার রচনা, আমি সুভাষনগর থেকে আসছি। আমার জীবন আজ আনন্দে ভরা। এই আনন্দ পেতে গিয়ে যে কত লড়াই করেছি এই কথা বলার জন্য আমি এখানে এসেছি। শুনবো আপনার সব গল্প। শঙ্করী চক্রবর্তী। নমস্কার দিদি, আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আমি 2014 সালে একটা মরণ রোগে আক্রান্ত হয়েছিলাম এবং তখন প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। সেই ভয়কে জয় করে আজকে আমি তোমার সামনে এসেছি। বাহ, ভেরি গুড। গল্প শুনবো। সুচিতা সরকার। নমস্কার দিদি, আমি হাওড়া শালকিয়ার থেকে এসেছি। আমি জীবনে কত প্রতিকূলতা কাটিয়ে আজকে আমি যে নিজের একটা কোম্পানি খুলেছি, একজন যে বিজনেস ওম্যান হয়েছি, সেটাই তোমার সাথে আজ শেয়ার করতে এসেছি। কিসের কোম্পানি তোমার? প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং, টয়েসের আর কি। ওকে, প্লাস্টিকের খেলনা বানাও। হ্যাঁ। খুব ভালো, শুনবো তোমার গল্প। শ্যামলী ভট্টাচার্য। নমস্কার, আমি বালি হাওড়া থেকে এসেছি। দিদি, আমার হাজবেন্ড আর্মিতে চাকরি করেন। আমরা সবসময় তাদের লড়াইটা দেখতে পাই, কিন্তু আমরা যে ঘরে থেকে অ্যাজ এ মা, অ্যাজ এ ওয়াইফ কতটা লড়াই করি কেউ জানতে পারে না। আজকে আমার সেই কথাগুলোই আপনার সঙ্গে আমি শেয়ার করতে এসেছি। শুনবো। চারজন ফাইটার দিদিকে নিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। শুরু করবো প্রথম রাউন্ড, বিগিনের পর্যায়ে। একটুখানি গল্প করি রূপাদির সাথে। বলুন দিদির জীবনে কি কি ঘটেছিল? প্রথমে ছিলাম আমরা 7 বোন 2 ভাই। ছোট থেকে বড় হচ্ছি। আমি যেমনি লেখাপড়ায় ভালো ছিলাম তেমনি খেলাধুলায় ভালো ছিলাম। আমার একটা ছোট থেকে গুণ ছিল, আমি খুব হুইসেল দিতে পারি। 100 মিটার, 200 মিটার আর লং জাম্প আমার ইভেন্ট ছিল। হুইসেলটা শিখেছি এইভাবে, আমি দৌড়াবো, আমি সিটি দেবো, সিটিতে আমি দৌড়াবো। যে মনের মধ্যে জোর আসবে তাতে আমার রানিংটা শুরু হবে। একবার হয়ে যাক। পিকনিক করতে গেছি, গাড়ি থেকে উঠছে না, হুইসেল দিলাম, হা হা করতে উঠে গেল। বিয়ে বাড়িতে যাচ্ছি, ওই হুইসেল দিলাম, সবাই হা হা করে উঠে উঠলো। এটাও আমার আনন্দের একটা জায়গা। এই সিটি বাজিয়ে আমার রানের শুরু। আরেকবার হয়ে যাক। दिल तो बच्चा है जो, दिल तो बच्चा है। স্পোর্টসম্যান ছিলাম। স্পোর্টসম্যান থেকে আস্তে আস্তে আমি যখন ক্লাস 9-এ উঠি তখন আমি রক ক্লাইম্বিং কোর্সে চান্স পাই নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেন ইউপিতে। ওখানে 4 দিন কোর্স করার পর তারপরে আবার 1982-তে আমি আরেকটা রক ক্লাইম্বিং কোর্স করার পর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে আমি স্কলারশিপ পাই। 16 কিলোমিটার এক দিনে হাঁটতে হতো, 25 কিলো ওয়েট নিয়ে। দ্রৌপদী ডান্ডা পিক ক্লাইম্ব করেছি 1983-তে। তারপরে আমি বেসিক করার পর বিভিন্ন ক্লাবের হয়ে ট্রেনার হিসেবে জয়েন করার সুযোগ পাই। কিন্তু ইন দ্য মেন টাইম আমার 1984-এ হাজব্যান্ডের সাথে পরিচয় হয়। সে হচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তার। আমরা যেখানে ভাড়া থাকতাম সেখানে ওনারা থাকতো। তার থেকে পরিচয় থেকে আস্তে আস্তে 1986-এ আমার বিয়ে হয়। খুব ভালো চলছিল। তখন আমার হাজব্যান্ড ইনকাম ছিল মাত্র 30 টাকা, সংসার দিত পার ডে। আমরা 1.5 খানা ঘরে ভাড়া থাকতাম। আমার ছেলে হলো 1986-এ। চলছিল খুব ভালো, স্মুথলি চলছে, খুব ভালো। 2005 সালে আস্তে আস্তে কমে যাচ্ছে বিজনেসটা। আমাদের হোমিওপ্যাথিক ওষুধের বিজনেস, পাশাপাশি ক্লিনিকও চালাতে। হ্যাঁ, ক্লিনিকও চালাতো। আমাদের সমস্ত এমপ্লয়ি ছিল। দেখা যাচ্ছে আস্তে আস্তে 2005 সালে আমাদের ইনকামটা অতটা হচ্ছে না, কিন্তু আমার হাজব্যান্ড দিনে প্রচুর পেশেন্ট দেখে। আমি হাল ধরলাম, ও দেখা সম্ভব ছিল না। আমি গিয়ে দেখলাম যেখানে হাত দিচ্ছি ফাঁকা, এই নেই ওই নেই। ইভেন আমাদের ড্রাগ লাইসেন্সটা চুরি। ড্রাগ লাইসেন্সটা চুরি করে নিয়েছে আমার এক দুঃসম্পর্কের ভাই। সে ওইখানে নাম দিয়ে 3টে লোন নিয়েছে আমাদের ক্লিনিক দেখিয়ে। সমস্ত লোন আমাদের ঘাড়ে এসে পড়লো। ক্রেডিট কার্ডের টাকা পয়সা সমস্ত কিছু, মানে কি বলবো, আমাদের জীবনটা তখন লন্ডভন্ড। 2005 থেকে 2007 আমাদের মানে মুখ থুবড়ে পড়ার অবস্থা ছিল। আস্তে আস্তে ওটা আমরা পেড করলাম। 12 থেকে 13 ঘন্টা তখন আমি কাজ করতাম, দিনে রাতে চেম্বারে। কি কাজ করতেন? ক্যাশে বসে থাকা। ইভেন এখন তো আমি সমস্ত কিছু, কেস টেকিং থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারি। আস্তে আস্তে রিকভার করে আমরা নতুন একটা কিছু করার উদ্যোগ হয়। করতে করতে আমি আর 4-4টে লাইসেন্সের মালিক। যেমনি আজকে হোলসেল ব্যবসা হয়েছে, আমার ছেলের বিয়ে দিয়েছি, আমার গাড়ি হয়েছে,
আমার প্রায় 4,500 স্কোয়ার ফিটের বাড়ি হয়েছে। নতুন আমি একটা পলিক্লিনিক খুলেছি, আচ্ছা, সেটা হচ্ছে বেহালাতে। ওখানে আরও 4 জন ডক্টর বসে, আমরা প্রতি বৃহস্পতিবারে যাই। এইভাবেই চলছে আমার জীবন। আপনার মনের জোর আছে, ছেলে আছে, বৌমা আছে, হ্যাঁ। স্বামী আপনার এত ভালো, এত খারাপ সময় থেকে তো এই জায়গায় এসে পৌঁছেছেন আজকে। আজকে এত বড় বাড়ি তো হয়েছে, গাড়ি তো হয়েছে, সবই তো হয়েছে ধীরে ধীরে। হ্যাঁ, দারুণ লাগলো আলাপ হয়ে কথা বলে রূপাদি। জীবন সংগ্রামে আপনি জয়ী, এরপরে যেগুলো হবে সেগুলোতেও আপনি দেখবেন সাকসিড করবেন। থ্যাংক ইউ। এবার দেখবো সকলের জন্য কি খেলা আছে। খেলাটা হচ্ছে রুটি বেলতে হবে। আর রুটিটা কিন্তু আমরা যেরকম রোজকার রাত্রে রুটি খাই সেই রুটি নয়, বিশাল আকারের রুটি, রাক্ষসের রুটি বানাতে হবে। দেখো রুটির ডেমোটা রাখা রয়েছে, এবং যেখানে তোমরা বেলবে সে ভেতরে একটা দাগ রয়েছে সবুজ রঙের, সেই দাগটা পুরোটা কভার করতে হবে যখন বেলবে। ওটাই মাপ কে কত তাড়াতাড়ি করতে পারে। যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছেন রূপাদি। ওপর দিকটা পাতলা হয়ে যাচ্ছে, নিচের দিকটা বেলো। তলের দিকটা মোটা দিকটা বেলো, তলাটা মোটা আছে, তলাটা বেলো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ডান। রূপাদের টাইম 31 সেকেন্ড। শঙ্করীদি, মারণ রোগকে হারিয়ে আজকে আপনি জীবন যুদ্ধে জয়ী। আমরা 4 বোন, 2 ভাই, আমি সবার ছোট। প্রচণ্ড আদরের, বিয়ে হয়ে গেল তাড়াতাড়ি, মেয়ে হলো, সংসারে গেলাম, সংসার করলাম, খুব সুখেই সংসার করতাম। 14 সালে দিদি আমার হঠাৎ ধরা পড়লো আমার ক্যান্সার। কোন স্টেজে ধরা পড়লো? 4th স্টেজে। তারপরে আমার হাজবেন্ড এসে তো আমাকে বলতে পারছে না যে আমার কি হয়েছে। কোথায় ক্যান্সার? লিম্ফ নোডে। তোমার সিমটমস কি ছিল, মানে কি কি অসুবিধা তুমি ফেস? আমার দিদি কদিন আগে জ্বর হয়েছিল, আর পেটটা না এইরকম ফুলে গেছিল হঠাৎ করে, মানে কিছুদিন ধরেই, মানে স্টেজ 4 তো দিদি অনেক দিন ধরেই হয়েছে বলেই ওটা স্টেজ 4 অবধি এসছে। আমরা তো গুরুত্ব দেইনি। জ্বর হয়েছে, ওষুধ খেয়েছি, ডাক্তার দেখেছি কমে গেছে, হয়ে গেছে। দেখছি জ্বরটা না তারপর ঘন ঘন হচ্ছে। তখন ডাক্তারের কাছে যাওয়ার পরে উনি আল্ট্রাসোনোগ্রাফি করার পরে বললো একটা পেট স্ক্যান করতে হবে। তারপরেই ধরা পড়লো ওইটা। মেয়ে আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদলো আর বললো যে মা তোমার এই রোগ হয়েছে। তারপরে দিদি আমি সেদিন রাত্রিবেলা ঘুমোতে পারিনি, আমার আমি ঘুমের মধ্যে খালি কেঁপে কেঁপে উঠছি। তারপরে আমি সকালবেলা ভাবলাম আমার হাজব্যান্ড ভীষণ নরম মনের মানুষ, আমার মেয়েটা ছোট, আমাকে শক্ত হতে হবে, আমি নিজে হারবো না, আমি রোগটাকে হারাবো। মেয়ে নাছরবান্ধা, না বাবা মুম্বাইতে নিয়ে যাও মাকে। এখন আমার স্বামী সরকারি চাকরি করে, তাকে তো টাকার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, মুম্বাই নিয়ে যাওয়া তো মুখের কথা না। তারপরে আমার দেওর একদম সঙ্গে সঙ্গে 3 লাখ টাকা হাতে দিয়ে বললো যেরকম করে পারিস বৌদিকে ভালো করে নিয়ে আয়। তারপরে গেলাম, গিয়ে আমি যখন টাটাতে পৌঁছালাম তখন সবাই আমাকে দেখে বলতো কি আপনার পেশেন্টকে, মানে আমার হাজব্যান্ড এতটাই সে মানসিক বিধ্বস্ত হয়ে গেছিলো। প্রথমে কেমো দিল 4টে দেওয়ার পরে আমাকে আবার ওরা ডাকলো, ডাকার পরে পেট সিটি স্ক্যান করালো, বললো যে আপনি একদম কিওর হয়ে গেছেন। তো কতদিন ট্রিটমেন্ট চললো বোম্বেতে? 4 মাস পরে চলে আসলাম, আবার 2টো দিল। দেওয়ার পরে আমি যাওয়ার পরে বললো তুমি একদম ঠিক আছো, অনেক সময় এগুলো ফিরে আসে, তুমি 12টা মেনটেনেন্স নাও। তারপরে 12টা মেনটেনেন্স চলার পরে আমি একদম ফিট। এখন আমি সংসারের সব কাজ করি। শঙ্করী জেনারেলি বলে যারা 4th স্টেজ ক্যান্সার পেশেন্টস হয় তাদের বাঁচার সম্ভাবনা হ্যাঁ কম কিন্তু থাকে। হ্যাঁ জানি। তো তোমার এই ব্যাপারটা কিভাবে হলো? বম্বের ডাক্তার আমাকে বলছিল এটা লেটেস্ট মেডিসিন, একটা কেমোর দাম নিয়েছিল 56,000 টাকা। বলছিল এটা লেটেস্ট মেডিসিন দিয়ে দেখুন। দিদি ঠাকুরের আশীর্বাদ ছাড়া হয়তো আমি 4th স্টেজে টিকে আসতে পারতাম না। ঠাকুরের আশীর্বাদ আর আমার ভগবান তুল্য স্বামী। তোমার মনের জোর শঙ্করী। হ্যাঁ আমার মনের জোর ছিল। তুমি চেয়েছিলে আমি ফিরে আসবো। সবাইকে আমি বলেছি আমি হারবো না, আমি রোগকে হারাবো। এবং এখনো আমার আশেপাশে কাউকে যদি আমি শুনি এই রোগ হয়েছে, তাদেরকে এক কথা বলি মনের জোর রাখো। একদম। আমাকে দেখে তোমরা মনের জোর রাখো। দিদি ভগবানের কি পাখি জানে, আমার যখন কেমো চালু হবে আমি সবাইকে বলতাম আমার বাড়িতে আসবে না কেউ, আমার চুল উঠে যাবে, ওই অবস্থায় কেউ আমাকে দেখো না। চুল উঠে গেছিল? একটা চুল ওঠেনি। সে কি গো? হ্যাঁ গো, আমি দিদি মানে অবাক হয়ে যায় সবাই। ঠাকুরের অশেষ আশীর্বাদ তোমার উপরে। ঠাকুরের আশীর্বাদ দিদি, ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা হয় না। মিরাকেল, ডেফিনেটলি মিরাকেল। তারপরে এখন আমি যোগা ক্লাস করি। তোমাকে যেতে হয় মাঝে মাঝে টাকা? আমাকে প্রথমে ওরা 6 মাস পর পর যেতে বলেছিল, এখন আমাকে বছর করে দিয়েছে। 3বার আমি বছর গেলাম। আবার আমাকে আগস্ট মাসে আমার আছে। অনেক সময় বলে যে কেমো নিতে গেলে সারা গা হাত পায়ে ভীষণ কষ্ট হয়, এইবার বলছি দিদি প্রথমটা নেওয়ার পরে আমার এত কষ্ট হয়েছে, আমি মুখে না চাদর চাপা দিয়ে
কেঁদেছি যাতে আমার স্বামী সন্তান শুনতে না পায়। মানে যেটা আমরা বলি ছোট ছোট টিউমার হয় তো, ওগুলো ফাটে যখন না, অসহ্য যন্ত্রণা, ওই যন্ত্রণা দিদি আমি সহ্য করেছি। বোন ম্যারো করতে গেলে তো অসহ্য যন্ত্রণা, সেই যন্ত্রণাকে আমি কিন্তু আমার স্বামীকে বুঝতে দিইনি আমার কষ্ট। খুব শক্ত মনের মানুষ তুমি। কিন্তু আমার স্বামীর ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে ভীষণই নরম, কিন্তু আমি নিজের ক্ষেত্রে ভীষণই শক্ত। এবং শুধু শক্ত না, আমি অনেক আমার শ্বশুরবাড়ি, তারপরে এর অফিসের বন্ধুবান্ধব, আমার বাপের বাড়ির সবার কাছ থেকে প্রচণ্ড পরিমাণে মানসিক হেল্পটা পেয়েছি। পরিবারে কে কে আছেন শঙ্করী? শাশুড়ি আছে, বয়স 85 বছর, দেওর আছে, আমি, স্বামী, মেয়ে এখন বাইরে চাকরি করছে। তোমার শরীরের উপরে, মনের উপর দিয়ে যে এত ঝড় গেছে, তোমাকে দেখে কিন্তু একটিও কেউ বলবে না। তুমি হাসি খুশি এত আনন্দের মুখে হেসে হেসে কথা হ্যাঁ বলছো। দিদি, আমি রোগটাকে গুরুত্বই দেইনি। সবাইকে বলি, আমি এইখান থেকে এই বার্তাটাই দিতে চাই যে সবাই মানসিক জোর রাখো, মানসিক জোর রাখো। আর ক্যান্সার মানেই মরে যাওয়া না। ডক্টর কি বলেন, তুমি এখন একদম সুস্থ? একদম, আমার কোনো ওষুধ চল না দিদি। 16 সালে লাস্ট কেমো হয়েছে, তারপরে কোনো ওষুধ নেই। আমি দৌড়ে বেড়াচ্ছি, বাজার ঘাট কিচ্ছু বাদ নেই, সংসারের কাজ করছি। অঢেল এনার্জি আমার। মেডিসিন কিছু নিতে হয় না? কিচ্ছু নিতে হয় না, বাহ, কোনো রেস্ট্রিকশন নেই? কোনো রেস্ট্রিকশন নাই। ডাক্তার বলছে একদম নর্মাল লাইফ লিড। বাহ, ভালো থেকো শঙ্করী, ভগবান তোমার যেন সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন। হ্যাঁ দিদি, সবাই ভালোবাসে। আর এই মনের জোর আর এই হাসি খুশি মুখ যেন সবসময় হ্যাঁ, আমি সবসময় আমি তাই ভাবি, আমি কখনো হারবো রকম না। রোগ তোমার আশেপাশে আসতেই পারে হারবে না। এবং আমি সবাইকে বলি, এই হাসি খুশি থাকো, মনের জোর রাখো। একদম। ভেরি গুড। হাতটা নিয়ে না করে আটা নিতে হবে। আটা এত কম নিলে তো বেলতে পারবে না। না, ওপর দিকটা আরো বেলতে হবে। ওকে, তলাটা ব্যাস। শঙ্করীদির টাইম 58 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কুচিনো স্মল অ্যাপ্লায়েন্সেস। সুচেতা, অনেক ঝড় ঝাপটা সামলে নিজের একটা কারখানা তৈরি করেছে। হ্যাঁ দিদি। কিভাবে শুরু হলো? আমি আর আমার দিদি 2 বোন। বাবা আমার খুবই আদরে, আমি ছোট ছিলাম, জীবনে কোনোদিন এক গ্লাস জলও গড়িয়ে খাইনি। মানে মা বাবা ভীষণ প্যাম্পার করতো সবসময়। সেখান থেকে দাঁড়িয়ে আমার আস্তে আস্তে আমার হাজব্যান্ডের সাথে পরিচয় হয়, মানে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। তো তারপরে আমার বিয়ের পর আসল প্রবলেম শুরু হয়। আমার হাজব্যান্ডের লোহার বিজনেস, মানে লোহার পাওয়ার প্রেস ম্যানুফ্যাকচারিং, নানা রকম পার্টস মেকিং এরকম। তারপর ওর মানে বিয়ের 1-2 সপ্তাহ পরেই না, মানে ওর মার্কেটটা ডাউন হতে শুরু করে। তো সেই সময় মানে কিছু মানুষ ছিল যারা মানে কিছু কটু কথা বলেছিল দিদি, মানে খুব কষ্ট পেয়েছিলাম যে একটা মানুষ কত আশা স্বপ্ন ভরসা নিয়ে বিয়ে করে, তারপরে এরকম মানে ওটা শুধু আমাদের হয়নি, কিছু প্রবলেমসের জন্য পুরো সবার হচ্ছিল। তখন আমি ডিসিশন নিলাম, না এইভাবে হতে পারে না, আমাদের কিছু একটা আরও ব্যবস্থা করতে হবে, কিছু একটা জীবনে করতে হবে। তো দিদি সেই থেকে আমি আমার হাজব্যান্ডকে জানাই যে আমি আমার যতটুকু সেভিংস আছে আর আমার যে বিয়ের যে গয়না পেয়েছি আমি বিক্রি করে দেবো। মানে 1 মাস হয়নি যেটা আমি পড়েছি। যখন আমি গয়নাগুলো দিতে যাই দিদি, তার আগে আমি কনফিডেন্ট ছিলাম যে না আমি দিয়ে দেবো, আমার কষ্ট হচ্ছে না, আমি দেবো, আমাকে কিছু করতে হবে। যখন আমি দিদি গয়নাগুলো দেখছি যে ও যে আমাকে বিয়ের সময় সিঁদুর পরেছিল না, তখনও গয়নাগুলোতে ওই সিঁদুরগুলো লাগা রয়েছে। মানে ওই সিচুয়েশনে ওখানটা দেখে আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল, মানে আমি কেঁদেও ফেলেছিলাম। কিন্তু আমি বাড়িতে এসে একবার আমার হাজব্যান্ড যায়ও নি, ইনফ্যাক্ট ও রাজিও ছিল না আমি গয়নাগুলো দিয়ে দিই। তো তারপর দিদি আমি যখন ফিরে আসি, আমি ওকে বলিও নি যে আমি কেঁদেছি বা আমার কষ্ট হয়েছে। আমি বলছি আমি ঠিক আছি, আমি পারবো বাবু, আমরা পারবো, আমরা জীবনে জয় হব। তারপর দিদি এইভাবে আমি প্লাস্টিকের মানে টয়েস ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুলি, আর আমরা সেটা আমাদের বাড়িতেই মানে নিচে খুলি। বাইরে যদি আমি ওটা শুরু করতাম না দিদি, ওখানে অনেক ইনভেস্টমেন্ট লাগতো, আরও অনেক কিছু ছিল, তো আমার সেটা আমার পক্ষে পসিবল ছিল না। তো বাড়িতেই পুরো পুঁজি নিয়ে আমরা ওখানে মানে ওর যা ছিল ওর পুঁজি নিয়ে সমস্ত কিছু নিয়ে আমরা স্টার্ট করি। তো দিদি সেখান থেকে স্টার্ট করে এমনও দিন গেছে আমি মেশিনেও পর্যন্ত বসেছি, মানে অত 3টে হিটার, বিশাল হিট ওখানে, মানে গরমে টেকা যায় না। মানে ওই সামনে মেশিনে কাজ করেছি, সেখান থেকে রাত্রিবেলা পেটি বেঁধেছি,
মানে সমস্ত টয়েস। এমনও হয় যে রাত্রিবেলা ঘুমিয়ে রয়েছে, হঠাৎ করে টেনশনে ঘুম হতো না সেই সময়, যে না যেমন করে হোক আমাকে আমার বিজনেসটা দাঁড় করাতেই হবে। সেই সময় একটা মেয়ের কি মানে বিয়ের পর হানিমুনে যাবে, মানে রেস্টুরেন্টে খাবে, ঘুরবে, বেড়াবে, সেই সময় আমার মাথায় সেসব ছিল না। শুধু একটাই ছিল যে যারা আমাকে মুখে ওইরকম দুটো কটু কথা বলেছে তাদের মুখগুলো বন্ধ করতে হবে, আমাদেরকে দাঁড়াতে হবে, নিজের পায়ে আমাদের স্বাবলম্বী হতে হবে। তো সেই থেকেই দিদি আমি আস্তে আস্তে আমরা দুজনে মিলে প্রচুর পরিশ্রম করতে লাগলাম, দিন রাত মানে নিজেরা করলাম, আস্তে 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 সব প্রতিকূলতা কাটিয়ে। কেন মনে হলো খেলনা নিয়ে করবো কাজ? কারণ দিদি আমি ছোটবেলা থেকে বাচ্চা খুব ভালোবাসতাম, আমি কিছু একটা ভাবছিলাম যে এমন কিছু যেটা আমি স্যাটিসফাই হই দিদি, যাতে আমি খুশি হই যে না আমি একটা করছি, একটা কাজে এনার্জি পাই যে আমাকে এগোতে হবে, আমি পারবো জিনিসটা করতে। আমার সেই সময় দিদি আর আমার বাড়িতেও জায়গা ছিল, আমার মনে হয়েছিল আমি এই বিজনেসটা স্টার্ট করলে আমরা করতে পারবো। তো হঠাৎ করে একটা ব্যবসা শুরু করতে গেলে বা একটা কারখানা শুরু করতে সেই বিষয়ে কোনো একটা আইডিয়া থাকা দরকার, জানা দরকার, এরকম হুট করে করা যায়? দিদি আমি আইডিয়া নিয়েছি, আমি নেটে সার্চ করেছি নানা রকম, তারপর নানা রকম জায়গায় জায়গায় গিয়ে সব রকম ইনফরমেশন কালেক্ট করেছি, মানে ওটা কিভাবে কি হচ্ছে কি না হচ্ছে সব কিছু ইনফরমেশন কালেক্ট করে তবেই আমরা দিদি ওটা শুরু করেছি। কত বছর আগে? দিদি 2 বছর হয়েছে। এখন ঠিকঠাক পজিশনে এসে গেছো? এখন আমাদের আন্ডারেই আমাদের যে মাল ফিটিং হয় সব কিছু, আমাদের অনেক মহিলারাও মানে কাজের সাথে যুক্ত রয়েছেন, প্লাস আমার বাড়িতেও অনেক মানে লোকজন কাজ করেন, সব নিয়ে এখন সবই ঠিক আছে দিদি। তো সেই মালগুলো নিয়ে কোথায় দাও? আমাদের এখন পুরো মাল অল ওভার ইন্ডিয়াতে যায়, আমাদের পুরো বাইরে বাইরে সাপ্লাই হয়, বড় বাজারে পুরো যায়, পুরো পেটি পেটি সব আমাদের সাপ্লাই হয় দিদি। কিরকম ধরনের পুতুল বানাও তোমরা? নানা রকম ডিজাইন আমি ড্র করি, হ্যাঁ যেমন গাড়ি করি, এরপর আরও প্ল্যানিং চলছে, সব ড্র করে রেখেছি দিদি। গাড়ি কিভাবে তৈরি হয়? মানে মোল্ড থাকে, ডাইস থাকে, তো ওটা মানে পিপি পাওয়া যায় একটা ছোট ছোট সাবুদানার মতো প্লাস্টিক, ওটা মানে কালারের সাথে মিশিয়ে না, ওই যে বললাম না হিট থাকে দিদি, ওই হিটারে সব বলে জিনিসটা মোল্ডিং হয়, মানে অটোমেটিক মেশিন পুরো মানে হয়ে তারপরে মালটা পড়ে। তো তোমরা শুধু গাড়ি নিয়েই কাজ করো? না না দিদি, শুধু গাড়ি না, আমরা নানা রকম আরো কিছু আমি ভেবে রেখেছি যেগুলো এখনো মানে বের করি। এখন আপাতত গাড়ি নিয়েই করো? হ্যাঁ হ্যাঁ, এখন আপাতত দিদি গাড়ি নিয়ে সব রকম গাড়ি, বড় ছোট সব, বড় বড় গাড়ি হয় বাচ্চাদের। তো মোটামুটি এখন সংসারের হাল ফিরে এখন সবই দিদি ঠিক আছে। এখন আস্তে আস্তে আমার যেগুলো চলে গেছিলো, মানে আমার হাজবেন্ড না, আমি ওকে এতটা মানে সত্যি কথা ভালোবাসি, কারণ ও কোনোদিন না আমাকে কোনো কিছু চাইনি যে তুমি এটা করো। আজকে যে পজিশনে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেটা আমরা করছি সম্পূর্ণ আমি নিজের জোরে করেছি, আর আমার পাশে ছিল বলে, আর আমার বাড়ির লোক পাশে ছিল বলেই সবাই আমরা পেরেছি। তো এখন কি বাড়ির তলাতেই পুরো কাজ? হ্যাঁ, পুরো তলাতে করে দিয়েছি দিদি। এই কারখানা চালিয়ে দিদি আমাদের দোতলা কমপ্লিট হয় পুরো, ওখান থেকে তিনতলা দিদি আমরা গোডাউন ঘর করেছি। তারপর বাইরে যেহেতু জায়গাটা আরও দরকার, সেখানে বাইরে আমরা মাল পাঠিয়ে দিই সব ফিটিংস করার জন্য। বাহ, তাহলে এখন ফুল ফ্লেজেড বড় হয়ে গেছে ব্যবসা? হ্যাঁ দিদি, এখন বড় হচ্ছে, আরও চেষ্টা করছি বাড়ানোর। খুব ভালো, ভেরি গুড সুচেতা। ছোট্ট জায়গা থেকে শুরু করে আজকে এত বড় একটা ব্যবসা দাঁড় করিয়েছে। হ্যাঁ দিদি, তোমার জন্য শুভেচ্ছা রইলো, তোমার ব্যবসার জন্য শুভেচ্ছা রইলো, আরো বড় হোক তোমার এই ব্যবসা। ধন্যবাদ দিদি, থ্যাংক ইউ। আটা নাও। রান্নাঘরে ঢোকা হয়নি না? হ্যাঁ হ্যাঁ হয় না, একদমই হয় না, দেখেই বোঝা যাচ্ছে। বুঝেছে দিদি, এটাকে আটকে চটকে টাইম। প্রথমত রুটিটা গোলাকার হয়নি, যেটা আমি বারবার বলেছিলাম খেলা শুরুর আগে, যে একটা গোল রাউন্ড আছে, যে রাউন্ডটাকে কভার করতে হবে, সেটা হয়নি। সেকেন্ডলি রুটিটা একটা ভারতবর্ষ না পুরো পৃথিবীর আকার নিয়েছে। তৃতীয়ত রুটিটা পুরো ছিঁড়ে গেছে, যা তোমার টাইম তার সাথে 15 সেকেন্ড অ্যাড হচ্ছে, 1 মিনিট 28 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কুচিনো স্মল অ্যাপ্লায়েন্সেস। শ্যামলী দিদি, আপনার সাথে একটু কথা বলি এবার। আর্মির ওয়াইফ দিদি, আমার হাজবেন্ড আর্মিতে চাকরি করেন। যারা আমাদের দেশের জন্য কাজ করছে তাদের কাছে তো আমরা সবসময় মাথা নত, আমাদের কর্ণী জানাচ্ছি সবসময়, কিন্তু তার থেকেও বেশি অবদান হচ্ছে তাদের ফ্যামিলির লোকজনদের। অমানসিক তাদের মনের জোর এবং তাদের যে স্যাক্রিফাইস,
সেটা আমরা কখনো ভুলি না। আমি সবসময় বলি যারাই আমাদের এখানে খেলতে আসেন, দিদি এই কথাটা অনেকেই আর কি বোঝে না, যে ভাবে যে দূরে আছো হাজবেন্ড বাচ্চাদের নিয়ে বোধহয় খুব আরামে, বাট কি যে পজিশনে আমরা থাকি সেটা বোধহয় আমার থেকে বেটার আর কেউ জানে না, মানে তাদের ওয়াইফদের থেকে বেশি কেউ জানে না। আমার হাজবেন্ড টেলিকমে আছেন, টেলিকম ইঞ্জিনিয়ার। যখন আর্টিলারি দিদি যুদ্ধেতে যায় তখন আমাদের হাজবেন্ডরা যেই পোস্টে বা যেই র্যাঙ্কে থাকেন, এদের সাপোর্টটা ছাড়া যুদ্ধ হয় না। এই এক একটা মানুষের পেছনে গভর্নমেন্ট প্রচুর ইনভেস্ট করে, বিদেশে পড়াশোনা করতে যায়, নানা রকম ইঞ্জিনিয়ারিং কোর্স করায়, হায়দ্রাবাদে করে, DRDO, নানা রকম জায়গায় এরা করে। এবং এই লোকগুলো দেশে যতটা বেশি আছে সেই দেশগুলো ততটাই শক্তিশালী। এরা কিন্তু লড়াইতেও যায় না, কিন্তু এদের সাপোর্ট ছাড়া লড়াইটাই কোনো রকম হয় না। দিদি আমি যখন কার্গিলের ওয়ারটা চলছিল, আমার সদ্য বিয়ে হয়েছিল, আমার কোনো আইডিয়া ছিল না। আর 2002-এ পার্লামেন্টে অ্যাটাক হলো। দিদি আমার হাজবেন্ড তখন জার্মানিতে কোর্স করছে অ্যাম্বাসিতে। তারপর যখন উনি ফিরে এলেন, ওনাকে সঙ্গে সঙ্গে জম্মুতে সাম্বা সেক্টরে পোস্টিং করে দেওয়া হলো। দিদি তখন আমি কাশ্মীরে একা, আমার ফার্স্ট প্রেগনেন্সি ওই সময়টাই ছিল। তখন অটল বিহারী বাজপেয়ী গিয়ে বলেছিলেন যুদ্ধ হবে, সুপ্রিম স্যাক্রিফাইসের জন্য সোলজার তৈরি হয়ে যাও। তো যেহেতু আমরা অন্যরকম একটা অ্যাটমসফিয়ারে ছিলাম, আমার হাজব্যান্ড নর্মাল সোলজার না, কিন্তু সাপোর্ট দেয় সোলজারদের, তো আমার বাড়ির সামনে একটা বিশাল বাংকার করে দিয়েছিল আমার যে গার্ড ছিল, জওয়ানরা ছিল তারা। দিদি আমি প্রেগনেন্সি অবস্থায় ওই বাংকারের ভেতরে লুকিয়ে পড়তাম। সন্ধ্যাবেলা যখন এয়ারফোর্স হেলিকপ্টার নিয়ে এক্সারসাইজ করতো তখন সার্চ লাইট ফেলতো, এবং আমি যে কোয়ার্টারটা থাকতাম একা থাকতাম, এবং সমস্ত জানলাগুলো কার্বন পেপার লাগিয়ে দিত, এবং সন্ধ্যা 6টা থেকে রাত্রি 12টা, পরের দিন 6টা পর্যন্ত কোনো লাইট থাকতো না, অন্ধকারে বসে থাকতেন? কোনো লাইট থাকতো না দিদি। আমি দেশলাই কাঠি জ্বালিয়ে রান্নাঘরে যেতাম, মানে এরকম টর্চ এরকম জ্বালাতে পারতাম, মানে এমার্জেন্সি লাইট জ্বালাবো, ইনভার্টার চালাবো, আলো যেন কোনো আলো যেন রিফ্লেক্ট হয়ে বাইরে না যায়, কারণ একদম বর্ডার এরিয়া। হুটার বাজতো, এমার্জেন্সি হুটার হয় বর্ডারে, কোনো প্রবলেম হলে হুটার বাজে। দিদি আমি ওই হুটার যখন বেজে যেত আমাকে বলতো ম্যাডাম আপনি চলে যান, আমি চলে যেতাম। সন্ধ্যা 6টা 7টা এরকম হতো, আবার যখন ওদের মনে হতো এখন একটু ঠিক আছে, ওরা হুটার আবার বাজাতে, আমি বেরিয়ে আসতাম। কোনোদিন যে রাতে 3 ঘন্টা 4 ঘন্টা আমি ভেতরে, আমি একটা প্রেগনেন্ট মহিলা, মশা কাটছে ওর মধ্যে একা একা, মানে আমার তখন বোধহয় কোনো ভগবানের কথাও মনে আসতো না। মানে ভেতরে ঢুকে কি ওখানে কি ওরা উপরে একটা নেট বিছিয়ে দিত, নেট বিছিয়ে দিয়ে জাল করে দিত, যদি কোনো সময় এমার্জেন্সিতে বমবারি হয় বাট কিছু হয়, যাতে অ্যাটলিস্ট আমার প্রাণটা বেঁচে যায়। মানে পুরো প্রেগন্যান্সি পিরিয়ডটা ওইখানে ছিল? পুরো প্রেগন্যান্সি পিরিয়ড দিদি আমি একা, মানে কিছু খাবো বাবাকে কেউ দেবে সেই লোকটা নেই। জলের বোতল, বিস্কুটের প্যাকেট আমি সবসময় ক্যারি করতাম আমার হাতে, মানে বেডের পাশে রেখে দিতাম, এইরকম অবস্থা। আমি ওখান থেকে আবার শিফট হয়ে গেলাম পাঞ্জাবে, পাঞ্জাব থেকে হায়দ্রাবাদ গেলাম, আমাদের 2 বছরে হয় পোস্টিং। আবার কাশ্মীরে তখন আমার ছেলে 2.5 বছর বয়স দিদি, আর ওটা আমার জীবনে সব থেকে প্যাথেটিক ঘটনা। আমার মেয়ে 8.5 বছর বোধহয় বয়স, দুজনেই আর্মি স্কুলে পড়েন, একজন সিনিয়রে একজন জুনিয়রে। ছেলেকে আমি 8:30টার সময় স্কুল বাসে, একদম ছোট দিদি, আমার একদম ছোট বাচ্চা, কথা ভালো করে বলতে পারতো না, ওকে স্কুলে জাস্ট পাঠিয়ে দিয়ে আমি বাড়িতে এসেছি। আমার হাজব্যান্ড ল্যান্ডলাইনে আমাকে ফোন করছে, তুমি দুটো ব্যালকনির সামনের ফ্রন্ট দরজাটা বন্ধ করে দিয়ে খাটের তলায় চলে যাও। আমি বলছি কেন? বলছে যে অ্যাটাক হয়েছে, ব্যাস আর কিচ্ছু না। আমি কোনো রকমে খাটের তলায় চলে গেছি। আমার তখন মানে কার নাম নিলে আমার বেটার ফিল করবো আমি জানি না, আমার শুধু মনে আসছে আমার ছেলেটার কথা, আমার মেয়েটার কথা। কিভাবে দিদি সারাটা দিন গেছে, সারাটা সন্ধ্যা গেছে, রাত্রির গেছে আমি জানি না, আমি খাটের তলায় শুয়ে রয়েছি। আমাদের ওখানে একটা ব্যাপার আছে যে যখন কোনো অপারেশন সাকসেস হয়ে যায় তারপরে একটা মার্চ পাস হয় ভোর 3টের সময়। ওই মার্চ পাস হওয়ার পর দরজা ঠকঠক হচ্ছে, বেল বাজছে যে দরজাটা ওপেন করো, আমি সেটা ওপেন করতে পারছি না, মানে আমার মনে হচ্ছে আমার পুরো হাত পা প্যারালাইজড হয়ে গেছে। আমার মাথায় আর কোনো কিছু নেই, আমি একটা সুস্থ মানুষ 12 ঘন্টা খাটের তলায় থাকতে পারে না। দরজা ভেঙে আমার হাজব্যান্ড ভেতরে ঢুকেছে, ও ভেবেছে হয়তো আমি মরে গেছি। তারপর আমার কোনো সেন্স নেই দিদি, ছেলে এসে মানে এত সে ক্ষুধার্ত, 2.5 বছরের বাচ্চা, আমার মেয়ে, আমরা কেউ কথাই বলতে পারছি না দিদি। আমার ছেলে ইশারা, মানে কথা বলতে পারছি, ইশারাতে বলছে আমাকে খেতে দাও। দিদি 2016-তে আমি কলকাতায় শিফট করেছি একা। হাজবেন্ড কোথায় থাকেন? হাজবেন্ড এখন নাগাল্যান্ডে আছে। ছেলে মেয়ে বড় হয়ে গেছে? দিদি মেয়ে ICSC দিল, এইবার 11th 12 উঠবে, আর ছেলে আমার 4th পড়ে। আপনি কি করেন এখানে? সংসার? দিদি আমি সংসার তো অবভিয়াসলি করি, সব কিছুই করছি। সংসারের পাশাপাশি আর কি করেন তাহলে? আমি দিদি বেলুড় মঠে নানা রকম কোর্স করছি, নানা রকম। আর আমি এখন এই বয়সে এসেও গান শিখেছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে 3 দিন পর আমার বিয়ে হয়ে গেছে দিদি। তারপরে গ্র্যাজুয়েশন
করেছি, মাস্টার্স করেছি। ছেলে মেয়ে পড়াশোনা, গান, বেলুড় মঠ সব নিয়ে ভীষণ ব্যস্ত থাকি, খুব ভালো থাকি। ওকে, ভালো থাকবেন শ্যামলীদি, ভালো লাগলো কথা বলতে। আরামসে করুন, কোনো গড়বড় নেই, চটপট বেলুন, একটা দিকে একটু চটকান। চলো তাড়াতাড়ি গেলো, আপনি তাড়াতাড়ি চলো। ইয়েস, ভেরি গুড, কাম অন। একটু মধ্যেখানে নিয়ে যান, বেরিয়ে তলা দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, এবার বেরোন, তলার দিকে মোটাটা বেরুন, তাহলেই বড় হয়ে যাবে। ওকে, ডান। শ্যামলীদি টাইম 32 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে রূপাদি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন শ্যামলীদি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে শঙ্করীদি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে সুচিতা 5 পয়েন্টস। রূপাদির পছন্দ জুসার, শ্যামলীদির পছন্দ ড্রেসিং টেবিল, শঙ্করীদির পছন্দ সেন্টার টেবিল, সুচিতার পছন্দ থার্মোফ্লাস্ক। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেক চা। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়ন। আজকের আমাদের স্পেশাল গেস্ট তীর্থ এবং শব্বা। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। গানের কথায় কোন নদীর নাম রয়েছে? বলো সুচিতা। যমুনা নদী। একদম 5 পয়েন্টস। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘুরবে, একটি অক্ষরে এসে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করবে। সুচেতা। बोले चूड़िया बोले कंगना बाबा हाय मैं हो गई तेरे साजना। 5 পয়েন্টস। बोले चूड़िया बोले সঙ্গে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার। একটা গান শোনাবি দিয়ে। বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইব, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইব, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। ও আমার চাঁদের কণা আধার কইরা কই গেলিল, ও আমার চাঁদের কণা আধার কইরা কই গেলিল, আধার কইরা কই গেলিল, পাগল পানা কই গেলিল, আধার কইরা কই গেলিল, পাগল পানা কই গেলিল, ও আমার চাঁদের কণা আধার কইরা কই গেলিল, ও আমার চাঁদের কণা আধার কইরা কই গেলিল, ও আমার চাঁদের
চাঁদের কণা আন্ধার কইরা কই গেল। কোন শব্দ দিয়ে অন্ধকারকে বোঝানো হয়েছে গানটার মধ্যে? বলো। রূপাদি। আধার। 5 পয়েন্ট। ও আমার চাঁদের কণা সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ব্রেকফাস্টের সেট। বাঁশির ছবি এসছে, এমন একটা গান শোনাবে যেটার মধ্যে বাঁশি শব্দটা আছে। বলো সুচেতা। হায় রে কালা একই জ্বালা বাঁশি সুরে কেউ ভুলতে পারে না। ঠিক আছে, 5 পয়েন্টস। সঙ্গে ব্রেকফাস্টের সেট। শেষ গানের প্রশ্ন 5 নম্বর, রাইট আনসার দিলে গিফট পাবে রিভলভিং মশলাদানির সেট। বাঁধো মন বাঁধো মন বাঁধো মন বাঁধো মন মন বাঁধো মন বাঁধো মন খেজুর গাছে হাড়ি বাঁধো মন খেজুর গাছে হাড়ি বাঁধো মন ও নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ খেজুর গাছে হাড়ি বাঁধো মন খেজুর গাছে হাড়ি বাঁধো মন বাঁধো মন বাঁধো মন বাঁধো বাঁধো মন খেজুর গাছে হাড়ি বাঁধো মন বাঁধো মন বাঁধো মন বাঁধো মন বাঁধো। গানের কথায় রান্নার সঙ্গে সম্পর্কিত কোন শব্দ রয়েছে? বলো শ্যামলীদি। হাড়ি। 5 পয়েন্টস। খেজুর গাছে হাড়ি সঙ্গে রিভলভিং মশলাদানি। মন বাঁধো মন বাঁধো। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ডটা, শব্দগুলো পড়ে শোনাবেন তোমাদের পরিবারের একজন করে। প্রথমে খেলবেন রূপাদি। রূপাদি, আগে বলুন আপনার পরিবার থেকে কে আসছে? আমার ছেলের বউ অর্পিতা। বৌমা আপনার সম্পর্কে কি বলে? স্টার্ট। কে জি লেছি কে জি কে জি খেলেছি কেজি 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 পাহাড় বাহার বাহার পাহাড় পাহাড় বাহার বাহার পাহাড় 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 বাহার কাঁচকলা 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 বরফ বরফ বরণ বরণ বরফ পুরিয়া পুরস্কার পুরিয়া যে তিনটে পারেননি শুনে নিন। পাহাড় বরফ পুরিয়া। দুটো পেরেছেন, 4 পয়েন্ট। এবার খেলবেন শঙ্করিদি। শঙ্করিদি, বাড়ি থেকে কে আসবেন? আমার বৌমা আসবে। বৌমা কেমন? পুরি পুরি বাবা কি দারুণ। স্টার্ট। পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওর দেওর তেঁতুল দেওর বিনুনি বিনুনি যোগাসন শুকনো যোগাসন ছাতা ছাতা চালতা ছাতা জাতা ছাতা ছাতা দেওর দেওর ঢেউ দেওর ঘেউ দেওর দেহ যেই তিনটে পারেননি এবার শুনে নিন। দেওর যোগাসন ছাতা। শঙ্করিদি দুটো পেরেছেন, 4 পয়েন্ট। সুচেতা
কে আসবে বাড়ি থেকে? আমার হাজবেন্ড আসবে দিদি। হাজবেন্ড ওয়াইফ সারাদিন কি বলেন? পুতুল নেবে গো পুতুল। স্টার্ট। লোহা লোহা মার্কেট 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 মাদে চিংড়ি চিংড়ি চিকেন চিংড়ি চেনে গয়না গয়না পুতুল পুতুল মার্কেট মাইনে বাইনে মার্কেট বাইনে মার্কেট মার্কেট বা চিংড়ি চেনা ভেঙে বলো চিংড়ি চিংড়ি চেনি ছেনি মার্কেট পা মার্কেট পাতাল মার মার মালপোয়া যে দুটো পারোনি শুনে নাও। মার্কেট চিংড়ি চিংড়ি এ বাবা এটা আমার ফেভারিট এটাই পারলাম না। তিনটে পেরেছো 6 পয়েন্টস। শ্যামলীদি কে আসবেন? আমার মেয়ে আসবে দিদি, অদিতি। টেনশন করলে মেয়ে কি বলে? অল ইজ ওয়েল। স্টার্ট। হ্যালো 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 হ্যালো, লড়াই কলকাতা, লড়াই লড়াই কলেজ, লড়াই লড়াই, খাত কাঠ, খাত হাত, খাত বুঝতে পারছি না, বাংকার বাড়ি, ব্যাংকার বাগান, ব্যাংকার বাংকার বাগান, গুজিয়া 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 খাত খাত হাত, খাত যে তিনটে পারেননি বলে দাও। খাত বাংকার গুজিয়া। দুটো পেরেছেন 4 পয়েন্টস। থার্ড রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুচেতা 6 পয়েন্টস। সুচেতার জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে তিনজন, রূপাদি, শঙ্করীদি এবং শ্যামলীদি, তিনজনেই 4 পয়েন্টস। রূপাদির জন্য কাটলারি সেট, শঙ্করীদির জন্য চন্দ্রাবতী হেয়ার রুটের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং চন্দ্রাবতীর নিজস্ব প্রোডাক্টের হ্যাম্পার। শ্যামলীদির জন্য রয়েছে রোচক এগ্রো ভালোবাসা স্পাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কুচিনো স্মল অ্যাপ্লায়েন্সেস। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী, যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিহান্ট কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। চড়ুই, শশা, মাদুর, একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও। এবার সুচেতাকে বাদ দিয়ে বাকি তিনজন। এবার বলো শ্যামলীদি। চশমা, বুঝিয়ে দিন। চড়ুইয়ের চ, শশার শ, মাদুরের মা। 20 পয়েন্ট, সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। সেকেন্ড প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াটার ফিল্টার। তোমার মামা শ্বশুর, তার একমাত্র বোন, তার একমাত্র নাতনি তোমার কে? এবার বলো রূপাদি। আমার মেয়ে, বুঝিয়ে দিন। আমার শ্বশুর, মামার শ্বশুর মানে আমার শাশুড়ির ভাই, তার মানে শাশুড়ির নাতনি মানে আমার মেয়ে। 20 পয়েন্ট, সঙ্গে ওয়াটার ফিল্টার।
3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। তার খুব কদর আছে বিশেষ দিনের জন্য, চালে দুধে মিলে মিশে পরম যে অন্ন, কি বিষয় ধাঁধা? এবার বলো সুচেতা। পায়েস, বোঝাও। মানে চালে দুধে মিশে আমরা পায়েস তৈরি করি, আর পরম যে অন্ন মানে পরমান্ন, পায়েসকেই তো বোঝায়। 20 পয়েন্ট, সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে উপাসনা মাস্টার ডলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু, ছোটবেলার ফটো পাই পাতা উল্টে দেখে যাই। ওপর নিচের ক্লু, মোমের যখন শুনেছি গানে তার বিয়ে কে না জানে। এবার বলো শঙ্করীদি। একটা হচ্ছে অ্যালবাম, পাশাপাশিটা, আর উপর নিচটা হচ্ছে পুতুল। 20 পয়েন্ট, সঙ্গে উপাসনা মাস্টার ডলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার গিফট হ্যাম্পার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 4 বার্নার গ্যাস ওভেন। শেষ প্রশ্নই 30 পয়েন্টস পাবে যদি সঠিক উত্তর দাও, যদি ভুল উত্তর দাও মাইনাস হয়ে যাবে 20 পয়েন্ট। এই মুহূর্তে রূপাদি স্কোর 49, শঙ্করীদি স্কোর 34, সুচেতা স্কোর 46, শ্যামলীদি স্কোর 44। সবার সামনে সুযোগ আছে দিদি নাম্বার 1 হবার। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। সবার সামনে রয়েছে দিদি নাম্বার 1 হবার সুযোগ। এবার বলো শ্যামলীদি। ভোর হলো দৌড় খোলো কুকুমনি ওঠরে। শ্যামলীদি বলছেন ভোর হলো দৌড় খোলো কুকুমনি ওঠরে। যদি সঠিক হয় তবে 30 পয়েন্ট। সঙ্গে 4 বার্নার গ্যাস ওভেন। 4 জনের সামনে সুযোগ ছিল আজকে দিদি নাম্বার 1 হবার, কারণ সবাই আজকে ভীষণ ভালো খেলেছে। কিন্তু শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 শ্যামলী ভট্টাচার্য 74 পয়েন্টস। শ্যামলীদের জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। সময় শুরু হচ্ছে এখন দিদি, স্টার্ট। মুড়ি, মোচা, মুরকি, মচমচ, মোড়া। মোচা। মুরকি, মুড়ি, মুড়ি, মোচা, মুরকি, মচমচ, মোড়া। মোড়ার পরে মচমচ, মুরকি, মোচা, লাস্টে মুড়ি। শঙ্করীদি আপনার মেমেন্টো, এটা সুচেতার। রূপাদি আপনার উইনারের ট্রফি, শ্যামলীদি দিদি নাম্বার 1 এর ব্যাচ। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটের তরফ থেকে সোনার হার আপনার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে গিফট ভাউচার। রুবি জেনারেল হসপিটালের তরফ থেকে সকলের জন্য বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মি আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। সকলের জন্য মি আমরের তরফ থেকে গিফট হ্যাম্পার। 4 ফাইটার দিদির গল্প আজকে আপনারা সবাই শুনলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীকাল দেখা হবে 4 জন নতুন দিদিকে সঙ্গে নিয়ে। ভালো থাকবেন সবাই, নমস্কার। এরপরে দেখবেন আলো ছায়া।